স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসানো জাতির জন্য বড় লজ্জার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 15 আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, বঙ্গবন্ধুকে হত্যার পর একের পর কুর মাধ্যমে সেনা ও বিমান বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়। বিস্তারিত মাহমুদ হাসানের প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সেস এসএসএফ এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি। একের পর এক কুর মাধ্যমে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের হত্যা করা হয়। রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার 3 ছোট ভাই, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। 15 আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল দেশকে আর তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি, বরং একের পর এক কু হয়েছে। এই সেনাবাহিনীরই হাজার হাজার অফিসার সৈনিক নির্বিচারে তাদের হত্যা করা হয়েছে। বিমান বাহিনী তো প্রায় খালি হয়ে গিয়েছিল, অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছিল। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে তাদেরকে আবার রাষ্ট্র ক্ষমতায় বসানোই জাতির জন্য সবচেয়ে বড় লজ্জার বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করলাম, সে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় বসানো হলো, আর যারা বিজয় অর্জন করলো তাদেরকে হত্যা এবং অবহেলা। এটাই হচ্ছে জাতির জন্য সবথেকে দুর্ভাগ্য। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি। স্পেশাল সিকিউরিটি ফোর্সের কর্মকাণ্ডের প্রশংসা করে সরকার প্রধান বলেন, বাহিনীগুলোর আরো আধুনিকায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। এসএসএফ এর প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফ এর ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। অন্তত যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে সেদিকে লক্ষ্য রেখেই তাদের জন্য সেই ধরনের গাড়ি থেকে শুরু করে আধুনিক সরঞ্জামাদি যা যা দরকার সবই কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। এ সময় এসএসএফকে আরো পেশাদারিত্ব, দৃঢ়তা, সততার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। বগুড়ায় কারাগারে কন্ডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদির পালানোর ঘটনা ঘটে। যদিও পালানোর 14 মিনিটের মাথায় পুলিশের হাতে আবারও গ্রেফতার হয় তারা। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বগুড়া জেলা কারাগারে কন্ডেম সেল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি পালানোর ঘটনায় জেলা জুড়ে চলছে তোলপাড়। মঙ্গলবার দিবাগত রাত 3:56 মিনিটে কন্ডেম সেলের ছাদ ফুটো করে নিজেদের ব্যবহৃত বিছানার চাদর, লুঙ্গি ও গামছা দিয়ে রশি বানিয়ে পালায় নজরুল ইসলাম ওরফে মঞ্জু, আমির হামজা, জাকারিয়া ও ফরিদ শেখ নামের 4 কয়েদি। একই সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির 2 জনের বাড়ি বগুড়া, আর বাকি 2 জন ছিলেন নরসিংদীর বাসিন্দা। কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কন্ডেম সেল থেকে পালালেও মাত্র 14 মিনিটের মাথায় শহরের চাষিবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ নিয়ে কারা কর্তৃপক্ষের কারো কোনো বক্তব্য পাওয়া না গেলেও সকালে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় জেলা পুলিশ। যে কর্তব্যরত যে পুলিশ দল ছিল তাদের পৃথক হতে পারেনি এবং তাদেরকে আমরা ধরতে, আর যেহেতু কারা অভ্যন্তরের একটা স্পর্শকাতর বিষয়, এগুলো তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখবে। পুলিশ জানায়, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে তারা একসঙ্গে দেয়াল টপকে পালানোর চেষ্টা চালায়। গ্রেপ্তারের পর 4 জনকে ডিবি কার্যালয়ে আনা হলে কারা কর্তৃপক্ষ তাদেরকে শনাক্ত করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আবারও কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি। পিএম ইমরুল কায়েসকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 6 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেছে।
আমরা এখানে তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটিকে ফাইন্ডিংস আকারে একটা রিপোর্ট দিতে বলেছি। তারা পৃথক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে ঝিনাইদহের বাজারপাড়া পুকুর পাড়ে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, প্রায় 2 ঘন্টা ধরে তো অভিযান চলছে, অগ্রগতি কতটুকু দেখছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। এমপি আনার হত্যার ঘটনায় অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে কিন্তু আজ সকাল 12টার সময় থেকে তার যে স্বীকারোক্তি মোতাবেক যে মোবাইল পৃথক দুটি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, সেই মোবাইল উদ্ধারে কিন্তু আসলে ডিবি অভিযান চালাচ্ছে ঝিনাইদহে। তার ভিতরে একটি পুকুর হচ্ছে ঝিনাইদহের পায়রা চত্বর এলাকার পিপিলিকা মার্কেটের পেছনে, এবং আমি যদি একটি পুকুর দেখাই আপনাদের, এবং আরেকটি হচ্ছে ঝিনাইদহ স্টেডিয়াম পাড়ার পেছনের যে পুকুরটি, আসলে সেই পুকুরটিতে আসলে এই মোবাইল দুটি ফেলে দেওয়া হয়েছিল বলে কিন্তু কাজী কামাল আহমেদ বাবু তার স্বীকারোক্তিতে বলে। দুপুর 12টার সময় থেকে কিন্তু এই পুকুরে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু যতটুকু পর্যন্ত আমরা জেনেছি দীর্ঘ 1 ঘন্টা অভিযান পরিচালনার পরেও এই পুকুর থেকে কিন্তু আসলে কোনো মোবাইল উদ্ধার করা যায়নি বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি ঝিনাইদহের পায়রা চত্বর এলাকার যে পুকুরটি আছে তেল পাম্পের পেছনে, সেখান থেকেও এখন পর্যন্ত যতটুকু জেনেছি কোনো মোবাইল কিন্তু উদ্ধার হয়নি। পরবর্তীতে এখানে আবারও দ্বিতীয় দফায় কিন্তু মোবাইল উদ্ধারের জন্য ডুবুরি নামানো হবে, এমনটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, কিন্তু সেটি আসলে কখন নামানো হবে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো সময় কিন্তু আমাদেরকে বলেনি। যদিও এখানে গণমাধ্যম সহ উৎসুক জনতা এবং প্রশাসনের পর্যাপ্ত সদস্য কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে সদর থানার ওসি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে দুপুর 12টার সময় কিন্তু ডিবির উপপ্রধান যিনি আছেন হারুনুর রশিদ, উনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাবুর স্বীকারোক্তি মোতাবেক যে পুকুরে মোবাইল দুটি ফেলা হয়েছিল বলে বাবু জানিয়েছেন, সেই দুটি পুকুরই কিন্তু ডিবি প্রধান হারুন কিন্তু নিজে কিন্তু পর্যবেক্ষণ করেছেন, ভিজিট করেছেন। এই ছিল ঝিনাইদহ থেকে এখন পর্যন্ত মোবাইল উদ্ধারের যে সেই সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা নতুন ভাবে ডুবুরি আবার নামানো হলে পরবর্তীতে আবারও জানাতে পারবো। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ মোবাইল উদ্ধারের। ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ থেকে মোবাইল উদ্ধার অভিযানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান নরসিংদীতেও স্ত্রীর নামে গড়েছেন অঢেল সম্পত্তি। গেল 15 বছরে লায়লার নামে সম্পদ বেড়েছে কয়েক গুণ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রিসোর্টের নামে দখল করেছেন স্থানীয়দের বহু জমি। রায়পুর উপজেলার চেয়ারম্যান লায়লা কিভাবে এসব সম্পদ পেয়েছেন তা তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সহকর্মী সুমন বর্মনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ছাগল কাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমানের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে আসেন লাকি। নরসিংদী রায়পুরা উপজেলার মরজালে 30 বিঘা জমির উপর গড়ে তুলেন আলিশান ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। এছাড়া বানিয়েছেন আধুনিক স্থাপত্যের ডুপ্লেক্স বাড়ি। এসব সম্পদের বেশিরভাগই সাধারণ মানুষের জমি দখল করে করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আমার যে পিত্ত সম্পদরা মূলত আমার যদি গভর্নমেন্টের দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্টের হাতে বিচার থাকে, একবারে নিঃশর্তভাবে আমার জমিটা কীভাবে নিচ্ছে এটা আমার জানার বিষয়। যদি দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্ট সঠিক থাকে তাহলে আমার জমিনের দাম আছে। আমার জমিটা এসে আমার কাছ থেকে না নিয়ে পুরোটা কীভাবে দখল করে দিচ্ছে। স্থানীয়রা বলছেন, খাদ্য কর্মকর্তার মেয়ে লাকি সরকারি কলেজে শিক্ষকতা করলেও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে বিয়ের পরই খুলে যায় ভাগ্য। গত 15 বছরে লাফিয়ে লাফিয়ে বাড়ে তার সম্পদ। একজন প্রভাষক কিংবা একজন প্রফেসরের এত সম্পদ হতে পারে না, এটা আমিও বুঝি, সাধারণ একজন মানুষ বা একটা বাচ্চাও বুঝবে যে এটা সম্ভব না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায়, 2023 সালে রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমানের মৃত্যুর পর স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন লাকি। সেই সঙ্গে স্বামী ও স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। লাকির এসব সম্পদের আয়ের উৎস খতিয়ে দেখা দাবি করছেন আওয়ামী লীগের নেতারা। একজন সম্মানিত টিচারের তো এত অডেল সম্পদ থাকতে পারে না। পার্কের সামনে
যে জায়গাগুলো, এই জায়গাগুলো মানুষের কাছ থেকে দখল করে রাখছে। মনে হয় লাকির কাছে এই নরসিংদীর আওয়ামী লীগ জিম্মি, আর এক মতিউরের কাছে মনে হয় সারা বাংলাদেশ জিম্মি। এটা যদি সরকার যুগোপযোগী পদক্ষেপ না নেয়, মানুষ আস্থা হারিয়ে ফেলবে। স্বামী স্ত্রীর এমন কর্মকাণ্ডে জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে লাকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালের মেহেন্দিগঞ্জের সরকারি পাতারহাট আরসি কলেজের এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয় এলাকা জুড়ে। ওই ভিডিওতে অধ্যক্ষ দাবি করেন অতিরিক্ত টাকা ডিসি, এডিসি সহ সরকারি কর্মকর্তাদের সম্মান হিসেবে দেয়া হবে। অতিরিক্ত টাকা নেবার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করছে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। শফিক মুন্সি রিপোর্টে জানাচ্ছেন টুম্পা আফরোজ। সম্মানই পাঠাইতে হবে, ডিসির সম্মানই পাঠাইতে হবে, এডিসির সম্মানই পাঠাইতে হবে। তোমরা সমঝোতার পথ বন্ধ করে দিলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বরিশালে জোর করে এসএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে চাওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ জানান, ডিসি, এডিসি, টিওনো সহ সরকারি কর্মকর্তাদের সম্মানী দিতেই নেওয়া হচ্ছে এ টাকা। ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজে। কলেজ অধ্যক্ষ শহীদুল ইসলামের এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে এলাকা জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এনে তার অপসারণ দাবি করে বিক্ষোভ করে। আমাদের কলেজের প্রিন্সিপাল তিনি আমাদের থেকে অতিরিক্ত টাকা দাবি করেন, শুধু বারবার আমাদের প্র্যাকটিক্যালও তিনি 400 টাকা করে ধার্য করেন। তিনি প্রায় সময় ভর্তি বাণিজ্য থেকে শুরু করে নামে বেনামে খাতে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ হাতিয়ে নিচ্ছেন শিক্ষার্থীদের কাছ থেকে। এর আগে গত বছর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। একটি নির্বাচনী উঠান বৈঠকে বেফাঁস মন্তব্য করেন তিনি। এছাড়া অফিস কক্ষে মাদক সেবনের একটি ছবিও সম্প্রতি ভাইরাল হয়েছে ওই শিক্ষকের। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে বিধি বহির্ভূত ফি আদায় করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। ভারপ্রাপ্ত যিনি প্রিন্সিপাল মহোদয়, তিনি আসলে এই বিধি বহির্ভূতভাবে এই টাকাটি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন। তবে এই ক্ষেত্রে এখনো কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ আসার পরে আমরা আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের মাধ্যমে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। জুন মাসে অনুষ্ঠিত এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্র আটকে শিক্ষার্থীর প্রতি 300 থেকে 500 টাকা নেন অধ্যক্ষ শহীদুল ইসলাম। নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্নীতির বিষয় শুধু আমলাদের দিকে আঙুল না তুলে রাজনৈতিক দিকে আয়নার চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি সব সেক্টরে আছে স্বীকার করে এর বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সও জানান তিনি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত সহজ করতে বিআরটিসি শাটল বাস সার্ভিস উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বিদেশ ফেরত যাত্রীদের যাতায়াত ও লাগেজ পরিবহনে শাটল বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনাল থেকে জসিমউদ্দিন রোড বিমানবন্দর রেলওয়ে স্টেশন টার্মিনাল 3 হয়ে চক্রাকারে চলাচল করবে বিশেষ এ বাস। বুধবার সকালে এ বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে মন্ত্রী বলেন, আমলারাই শুধু নয়, দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকবে সবার ব্যাপারে জিরো টলারেন্স থাকবে সরকার। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে। এ সময় দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান তিনি। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি।
দুটি বাস দিয়ে শাটল সার্ভিস শুরু হলেও ধীরে ধীরে পরিধি আরও বাড়ানো হবে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাড়তি উৎপাদন সত্ত্বেও কেবল সংরক্ষণ জটিলতার কারণে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর। সোমবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ যথাযথ আছে। চাহিদার বিপরীতে শতভাগ উৎপাদন সত্ত্বেও চালের দামে অস্থিরতা ছিল। সে সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের প্রভাব থাকে, তাদের একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, সংঘর্ষের কারণে মিয়ানমারের সাথে 21 দিন বন্ধ থাকা আমদানি রফতানি জুলাইতে চুক্তির পর স্বাভাবিক হবে। দ্রব্যমূল্যগুলি আছে সেগুলো নির্ভর করতে হয় কৃষির উপরে। কৃষি বিপণন একটা অধিদপ্তর আছে, তারা এটা করে, নির্দেশনামূলক প্রাইস তারা ঠিক করে। কিছু আছে খাদ্য মন্ত্রণালয়ের, চাল গম এগুলা খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। আর কিছু আছে মৎস্য এবং পশুপালন। এই তিনটি মন্ত্রণালয়ের উৎপাদিত পণ্য এবং সংরক্ষিত পণ্য নিয়েই কিন্তু আমাদের বাজার মনিটরিংটা আমরা করি। এবং সেইখানে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে বাজারের সাপ্লাই চেনটা যেন স্থিতিশীল থাকে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন কোনোভাবে বাজারের নিয়ন্ত্রণ না চলে যায়। সংবাদ দুপুরে আরো থাকছে। কর বৃদ্ধির আইন পাশের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল কেনিয়া, পুলিশের গুলিতে নিহত 13, জাতিসংঘে ও যুক্তরাষ্ট্রের নিন্দা। উন্নতি হয়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি। প্লাবিত অঞ্চল থেকে নামতে শুরু করেছে বন্যার পানি, এতে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি সহ ফসলি জমির। এদিকে মৌলভীবাজারে পানিতে ডুবে 4 দিনে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে আপনপ রিপোর্ট। সুরমা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে সুনামগঞ্জে। তবে নদীর পানির তুলনায় হাওর থেকে পানি নামছে ধীর গতিতে, তাই এখনো পানিতে তলিয়ে আছে অনেক এলাকা। আর নিম্নাঞ্চল থেকে পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তাঘাট সহ ঘরবাড়ি ও ফসলি জমির। ক্ষতিগ্রস্ত 6টি সড়কের ছোট বড় 70টি সেতু ও কালভার্টের সংযোগ সড়ক। মৌলভীবাজারে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে কুশিয়ারার পানি বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও জুরি নদীর পানি বইছে 171 সেন্টিমিটার উপর দিয়ে। আবারও বৃষ্টি বাড়লে বন্যার শঙ্কা করছে হাকালুকি হাওর পাড়ের বাসিন্দারা। এদিকে গত 4 দিনে জেলায় বন্যার পানিতে ডুবে মারা গেছে 7 শিশু। দিন এলা যেরম তেরম রাত্রে আমরা ঘুমাইতে পারি না, সাপের ডরে বাচ্চা কাচ্চা লইয়া আমরা তো রাস্তার মধ্যে আছি। পানি মন্দির মাঝে পড়ে আছে 10 দিন থেকে। আমরা খুব কষ্টের বিনিময়ে চলাফেরা, চিরা টিরা খাইয়া আমরা খানি বনি বাচ্চা কাচ্চা লইয়া অনেক কষ্টে আছি। আল্লাহ কোনদিন পানি কমাইব, বাড়ি ঘরে গিয়ে আশ্রয় লইতাম। বন্যায় ক্ষতি হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জে 40 হেক্টর জমির শাকসবজি ও 25 হেক্টর জমির আউশ ধানের। পানিতে তলিয়েছে কমপক্ষে 20টি মাছের ঘের। হাওরের পানি নামার প্রধান খাল নালাগুলো ভরাট থাকায় ধীর গতিতে নামছে এখানকার বন্যার পানি। এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার শঙ্কা বানভাসীদের। এদিকে আরো উন্নতি হয়েছে রংপুর ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতির। নিম্নাঞ্চল থেকে নেমেছে পানি। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার বর্তমান পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, বন্যায় ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, কি পরিস্থিতি রয়েছে এখন, বিস্তারিত আমাদের জানাবেন। ডানা দেখেন, আসলে এই হবিগঞ্জে কিন্তু এখন বর্তমান অবস্থায় কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। কারণ আমরা দেখেছি হবিগঞ্জের যে কুশিয়ারা নদীর পানি সেটি কিন্তু এখন বিপদসীমার প্রায় 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু যে কুশিয়ারা নদীর যে পানি যেটি লোকালয়ে প্রবেশ করেছে সেটি কিন্তু এখন বন্ধ আছে। তবে যে পানিগুলো এখন পানি বন্দী রয়েছে, অর্থাৎ মানুষ যারা পানিবন্দী রয়েছেন এখন, তাদের যে পানি সেই পানি কিন্তু হাওরে নামছে খুবই ধীর গতিতে। কারণ হচ্ছে যে পানি নামার যে নালা বা খালগুলো ছিল সেই খালগুলো কিন্তু কোনো অংশে ভরাট করা হয়েছে, কোনো অংশে বাদ দিয়ে ভরাট করা হয়েছে, আবার কোথাও কোথাও দখলও করা হয়েছে। যে কারণে আসলে পানির যে নামার যে স্বাভাবিক গতি সেটি কিন্তু পাচ্ছে না। যে কারণে আসলে বন্যা পরিস্থিতি সেখানকার মানুষের জলাবদ্ধতার কবলে কিন্তু আরো ভোগান্তি পড়তে হবে। তো আমি একটু জানাতে চাই আপনাকে,
এই যে আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর যে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমি একটু কথা বলেছিলাম যে এলজিডির যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আসলে তিনি আমাকে জানিয়েছেন যে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো 2-1 দিন সময় যাবে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে। এছাড়া কিন্তু 40 হেক্টর শাকসবজি আর 25 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। পাশাপাশি যাদের বাড়িঘর ক্ষতি হয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করা হচ্ছে, এমনটি আমাকে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া কিন্তু এখন পর্যন্ত যারা বন্যা কবলিত রয়েছেন তাদেরকে সরকারের যে ত্রাণ সহায়তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ব্যক্তি পর্যায়ে এবং বিভিন্ন সংগঠন কিন্তু এখন পর্যন্ত বানবাসী মানুষদের সহায়তা দিচ্ছেন। তো এই ছিল আসলে এখন আমার কাছে বন্যা পরিস্থিতি সবশেষ। ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কর বৃদ্ধির আইন পাশ করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। রাজধানীর নাইরোবিতে আন্দোলনকারীদের উপর হামলা গুলি চালিয়েছে পুলিশ। এতে অন্তত 13 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অর্ধশত। এদিকে বিক্ষোভে উল্টো নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ। এছাড়া বিক্ষোভকারীদের উপর চলা দমনপীড়নের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আফরিন ময়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। কালো ধোঁয়ায় ছেয়ে আছে চারপাশ, এর মাঝেই একের পর এক গুলির শব্দে ভারী হয়ে উঠছে আকাশ। এ দৃশ্য পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার। দেশটির পার্লামেন্টে কর বৃদ্ধির আইন পাশ করার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। তবে মঙ্গলবার এটি চূড়ান্ত অনুমোদন দেয়ায় বিক্ষোভকারীরাও আক্রমণাত্মক ও মারমুখী হয়ে ওঠেন। পার্লামেন্ট ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়, ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের ভেতরেও তাণ্ডব চালায়। এ সময় এমপিরা কর বৃদ্ধির প্রস্তাবের একটি বিতর্ক করছিলেন। শুধু পার্লামেন্ট নয়, দেশটির বিভিন্ন সরকারি ভবনেও প্রবেশ করে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। এর পরপরই ক্ষুব্ধ জনতাকে রুখতে চড়াও হয় পুলিশ। তাদের উপর গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মরদেহ। এছাড়া অনেককে আটকও করেছে পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এদিকে দেশ জুড়ে বিক্ষোভে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। কেনিয়ার সাংবিধানিক আদেশের উপর আজকের হামলার ফলে প্রাণহানি হয়েছে। আমাদের সার্বভৌমত্বের প্রতীক অপবিত্র হয়েছে। আজকের ঘটনাগুলি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর। আর এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সব ধরনের পদক্ষেপ আমরা নেব। বিক্ষোভকারীদের উপর দমনপীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা কেনিয়ার বিপক্ষের সহিংসতার নিন্দা জানাই। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুই পক্ষকে অবশ্যই একত্রে কাজ করতে হবে। এর মধ্যেই কেনিয়াতে বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সংযমের আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের কাছে দোষ স্বীকার করে 12 বছর পর মুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি। এদিকে মুক্তি পেয়ে অ্যাসাঞ্জ এখনও কোনো মন্তব্য না করলেও অন্যায়ের সঙ্গে আপোষ না করার আহ্বান জানিয়েছেন উইকিলিক্সের সম্পাদক। আফরিন ময়ের আরেকটি রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্ত উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পূর্ব শর্ত অনুযায়ী স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে হাজির হন তিনি। এ সময় গুপ্তচর ভিত্তির আইন লঙ্ঘনের একক অভিযোগে মামলার শুনানি হয়। নিজের দোষ স্বীকার করেন অ্যাসাঞ্জ। এর পরপরই আদালত তাকে সাজার রায় দেয়। তবে ইতোমধ্যে যুক্তরাজ্যে কাটানোর সময়কে ওই সাজা হিসেবে বিবেচনা করে তাকে কারামুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে 12 বছরের মধ্যে প্রথমবারের মতো মুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। মুক্তি পেয়ে অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ায় ফিরবেন বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আদালতে অ্যাসাঞ্জকে মুক্তি দিলেও তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে সাইপানের বাসিন্দাদের মাঝে। সে ক্ষমার অযোগ্য কাজ করেছেন বলেও দাবি তাদের। I didn't like what he did.
সে যা করেছে তা আমি পছন্দ করিনি, কারণ আমি নিজে সামরিক বাহিনীতে ছিলাম। জনগণকে তথ্য দেওয়া ঠিক নয়, সে বিশ্বাসঘাতক। লোকটি পালানোর চেষ্টা করেছিল, সমস্ত অভিযোগ থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু অবশেষে সে এখন সাইপানে কিছু বিচারের মুখোমুখি হলো। এদিকে মুক্তির পর এ নিয়ে গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য না করলেও মুখ খুলেছেন উইকিলিক্সের সম্পাদক। অবশ্যই আমরা উইকিলিক্স এবং তার স্বাধীনতার জন্য যে প্রচারাভিযান চালিয়েছি তাতে আমরা আনন্দিত যে অবশেষে আমরা তার ভয়াবহ পরিস্থিতির সমাপ্তি দেখতে পাচ্ছি। সাংবাদিকতা করতে গিয়ে ভারী মূল্য পরিশোধ করেছেন তিনি। এত কিছুর পর একটাই প্রশ্ন, সাংবাদিকদের কি হবে? এটি কি কাজকে শীতল করার প্রভাব ফেলবে? আমি একটা কথাই বলবো আপনাদের, এখন মশাল তুলে নিতে হবে, কারণ অনেক সমস্যা বাকি রয়েছে। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে 5 বছরের বেশি সময় ধরে বন্দী ছিলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার লন্ডনের হাইকোর্ট তাকে জামিন দেন। 2010 ও 2011 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন অ্যাসাঞ্জ। এরপর থেকে গ্রেফতার এড়াতে 7 বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখান থেকে 2020 সালের 11 এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। যুক্তরাজ্যের কারাগারে থেকেই যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।